ব্যাংক লিমিটেড শিরোনাম শুনছিলেন, এবার নিয়ে যাচ্ছি পুরো খবরে। প্রাকৃতিক দুর্যোগের মতো বিদ্যুৎ পরিস্থিতিও নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে মন্তব্য করলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু। বুধবার দুপুরে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান জেনাটেক এর চেয়ারম্যানের সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেছেন তিনি। বিস্তারিত আহরার হোসেনের রিপোর্টে। খোদ রাজধানীতে ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুতের লোডশেডিং চলছে। অন্যান্য স্থানেও বিদ্যুতের দাবিতে ঘটছে বিক্ষোভ প্রতিবাদের ঘটনা। এসব থেকেই বোঝা যাচ্ছে বিদ্যুৎ পরিস্থিতি এখন কেমন। বিদ্যুৎ প্রতিমন্ত্রীও তা অস্বীকার করলেন না। ঘূর্ণিঝড় এলে যেমন আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না, একটা টর্নেডো এলে আমাদের নিয়ন্ত্রণ থাকে না, ওই সুনামি, ওই নার্গিস, আমাদের নিয়ন্ত্রণ থাকে না। ঠিক বিদ্যুতের ব্যাপারেও কিন্তু আমাদের পরিপূর্ণ নিয়ন্ত্রণ নাই। আমরা চেষ্টা করছি। আপনারা তো জানেন আমরা এই অবস্থাতে 4147 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়েছি। তবে পিডিবির রিপোর্ট অনুযায়ী বুধবার 5000 মেগাওয়াটেরও বেশি চাহিদার বিপরীতে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ছিল মাত্র 3590 মেগাওয়াট। অথচ এক বছর আগের এই দিনে বিদ্যুৎ পাওয়া গেছে প্রায় 3800 মেগাওয়াট। অর্থাৎ ক্ষমতার বিপরীতে 1/4 এসে ঠেকেছে বেশিরভাগ বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন। শুধুমাত্র বড়পুকুরিয়ায় চীনা প্রতিষ্ঠান পরিচালিত 250 মেগাওয়াট ক্ষমতার তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন নেমে দাঁড়িয়েছে 72-এ। বুধবার এই প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা দেখা করতে এলে প্রতিমন্ত্রী তাদের অনুরোধ জানান কেন্দ্রটিকে ঠিক করে দেওয়ার। আমাদের জন্য খুব বিব্রতকর অবস্থা, কারণ এই ক্রাইসিস পিরিয়ডে আপনার এই বিষয়গুলো আপনারা এসেছেন, আমরা আপনাদের ধন্যবাদ জানাই। আমরা খুশি হয়েছি আপনাদের হাতে এটা স্থাপনাটা, কাজেই আপনারা এটা সেরে 250 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সাহায্য করবেন। আর জনসাধারণকে হতাশ না হওয়ার অনুরোধ জানিয়ে প্রতিমন্ত্রী বলছেন অনেকগুলো নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রক্রিয়া চলছে। আহরার হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। কাল রাতে ওমরা পালন শেষে বুধবার সারাদিন মক্কায় ইবাদত বন্দিগির মধ্যে দিয়ে কাটিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে প্রধানমন্ত্রীর দিনের কর্মসূচির কথা এনটিভিকে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আমরা হেরাম শরীফের সাথেই রয়্যাল যে গেস্ট হাউস আছে সেই গেস্ট হাউসে আমরা অবস্থান করছি এবং রাজার অতিথি হিসাবেই আমরা সেখানে অবস্থান করছি। গতকাল তো ওমরা হজ পালন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং আমরা সবাই তার সাথে ওমরা হজ পালন করেছি এবং আজকে সারাদিন কোনো প্রোগ্রাম নেই। মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সফর সঙ্গীরা মূলত ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত আছেন এবং রাত 8টায় অর্থাৎ এশার নামাজের পরে এখানকার বাঙালি কমিউনিটির, মক্কার বাঙালি কমিউনিটির সাথে মাননীয় প্রধানমন্ত্রীর একটা বৈঠক হবে। আমরা এখানকার সময় সকাল 10:30টায় জেদ্দা হয়ে আমরা মদিনাতে চলে যাব ইনশাআল্লাহ। দিনের কর্মসূচি শেষ করে বাংলাদেশ সময় রাত 12:30টার দিকে প্রধানমন্ত্রী মক্কা কন্টিনেন্টাল হোটেলে প্রবাসী বাংলাদেশিদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। সেই সভায় বাংলাদেশিরা প্রধানমন্ত্রীর কাছে তাদের সমস্যা, সম্ভাবনার নানা দিক তুলে ধরবেন। সেখান থেকে টেলিফোনের সভা সম্পর্কে জানিয়েছেন আমাদের জেদ্দা প্রতিনিধি মহিউদ্দিন রিপন। বুধবার পবিত্র উমরা পালন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সময় রাত 9:30টায় কন্টিনেন্টাল হোটেলে এক মত বিনিময় সভায় যোগ দেন। তিনি প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ সহকারে শুনবেন এবং সৌদি বাদশাহের সাথে কি কি বিষয়ে আলোচনা হয়েছে তা অবহিত করবেন প্রবাসীদের। বৃহস্পতিবার সকালে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারতের নিয়ত করে তিনি মক্কা ত্যাগ করবেন। জেদ্দা থেকে মহিনুদ্দিন রিপন, এনটিভি নিউজ, সৌদি আরব। নরওয়ের রাষ্ট্রদূত ইনগেব জর্জ স্ট্রপিং বুধবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে তার গুলশানের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। তারা দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলেন। এ সময় বেগম খালেদা জিয়ার সাথে উপস্থিত ছিলেন তার উপদেষ্টা শমসের মবিন চৌধুরী এবং রিয়াজ রহমান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ি ছেড়ে দেওয়ার নোটিশ প্রত্যাহার না করা পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন দলটির মহাসচিব অ্যাডভোকেট খন্দকার দেলোয়ার হোসেন। বুধবার বিকেলে রাজধানীর মুক্তাঙ্গনে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ ঘোষণা দেন। আহমেদ সাগরের রিপোর্ট। ঢাকা মহানগর বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বিএনপি প্রতিবাদী দল, তারা কোনো অন্যায় সহ্য করে না।
দলের চেয়ারপারসনের বাড়ি ছেড়ে দেওয়ার নোটিশও তারা মেনে নেবে না। শান্তিপূর্ণ পথ ছেড়ে অন্য কোনো পথে যেতে বিএনপিকে বাধ্য না করতে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা। যে দলিলটা উনি আছেন সেটা আইনসম্মত না। আরে দলিল করে দিলেন যখন, তখন এই আইন দেখেন নাই? আপনাদের জানা ছিল না? যারা আইন করতেছে এই আপনারা দেখে নাই, আইন দিতে দেখে নাই। তখন সিদ্ধ ছিল, এখন অসিদ্ধ হয়ে গেল। আচ্ছা, তাও যদি মনে করেন যে এটা অসিদ্ধ, বলে না। অবৈধ পথে হাঁটা যাওয়া বন্ধ করুন, অবৈধ চিন্তা ভাবনা ছেড়ে দেন। দেশের এই সমস্যার সমাধান করতে এগিয়ে আসুন। এই নন ইস্যুকে ইস্যু করে জাতিকে বিভ্রান্ত করবেন না। বিএনপি নেতারা অভিযোগ করেন, সরকার মুখে গণতন্ত্রের কথা বললেও আসলে একদলীয় স্বৈরতন্ত্র কায়েম করতে চায়। তারা বলেন, সরকার যদি মনে করে বাড়ি নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে জনগণের দৃষ্টি তাদের ব্যর্থতা থেকে অন্যদিকে ফিরিয়ে নেবে, সেটা হবে না। তাদের অভিযোগ, সরকার 3 মাসেই দেশে নৈরাজ্য সৃষ্টি করেছে। পরিণত করতে চায় তার ষড়যন্ত্রের অংশ হিসাবে আজকে এই বাড়ির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। যদি আইনে বিশ্বাস করেন, আপনারা দলিলটা বাতিল করার চেষ্টা করেন, জবরদস্তি ঘাট ধরে বের করে দেওয়ার চেষ্টা করবেন না। যদি করেন, বাংলাদেশের মানুষ কোনদিন এটা স্বীকার করবে না। এছাড়া বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট যথাশীঘ্রই জনসম্মুখে প্রকাশ করার দাবি করেন বিএনপি নেতারা। বেগম খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি ছেড়ে দেওয়ার নোটিশের প্রতিবাদে সমাবেশ থেকে আগামী শনিবার বিভাগীয় ও জেলা শহরে প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়। আহমেদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। জমির রেজিস্ট্রেশন ফি ব্যাপক হারে কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া বাদ পড়া ক্ষতিগ্রস্ত শিল্প টেক্সটাইলকে অন্তর্ভুক্ত করে সহায়তা প্যাকেজ পুনর্মূল্যায়ন করার কথাও বলেছে সরকার। আহরার হোসেনের আরেকটি রিপোর্ট। ভূমি নিবন্ধন নীতিমালা সংশোধন এবং ব্যয় কমিয়ে আনার উদ্যোগ হিসেবে এক আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী। এতে জমি নিবন্ধনের খরচ সর্বনিম্ন শতকরা 14% থেকে আরো কমিয়ে আনার এবং ওয়ান স্টপ সার্ভিস চালুর প্রস্তাব আসে। টোটাল বার্ডেন রিডিউস করব, যাতে মানুষ স্বতঃপ্রবৃত্ত হয়ে এই পয়সাটা দেয় আর ওই সততার আশ্রয় না নেয়। যেমন ধরো, আমি 1 কোটি টাকার সম্পত্তি বিক্রি করলাম, এখন আমাকে বর্তমান হারে 18 লক্ষ টাকা দিতে হবে ট্যাক্স। তো আমি করি কি, আমি ওটাকে 50,000 নামিয়ে নিয়ে 9,000 দিই। বিশ্বমন্দার প্রভাবে কাঁচা পাট কিংবা হিমায়িত খাবারের মতো ক্ষতিগ্রস্ত টেক্সটাইল শিল্প উদ্যোক্তাদের সংগঠন বিটিএমএ দুপুরে এক বৈঠকে তাদের সমস্যার বিষয়গুলো ফের তুলে ধরলে অর্থমন্ত্রী আশ্বাস দেন, অচিরেই তাদেরকে এই প্যাকেজের অন্তর্ভুক্ত করা হচ্ছে। আসছে মাস থেকেই তারা ভোগ করতে পারবেন এই সুবিধা, পাবেন অতিরিক্ত নগদ সহায়তা। সুতা বাদ পড়ে গিয়েছিল এবং সেদিনই বলেছি যে উইল গেট দি বেনিফিট ফর দিস 3 মান্থস। এটাই আজকে ফর্মালি ওদের সঙ্গে আলাপ হলো। কত এখন তো জানতে পারবেন না, এটা বলবো। অর্থমন্ত্রী জানান, এসব প্রস্তাব বাস্তবায়নের জন্য অচিরেই তোলা হবে মন্ত্রিসভার বৈঠকে। আহরার হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। সরকারের হাতে রাজাকারদের তালিকা আছে এবং পর্যায়ক্রমে সবারই বিচার হবে। যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে বুধবার একথা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এবি তাজুল ইসলাম। আর আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, কোন বিরোধিতাই যুদ্ধাপরাধীদের বিচার থেকে সরকারকে ফেরাতে পারবে না। রাজধানীতে আলাদা অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তারা। রজরানা চৌধুরীকে সাথে নিয়ে ফজলুল্লাহ মাহমুদের রিপোর্ট। যুদ্ধাপরাধীদের বিচারের জন্য তদন্ত কর্মকর্তা ও কৌশলীদের নাম রোববার ঘোষণার কথা থাকলেও এখনো হয়নি। প্রস্তুতির প্রয়োজনেই সময় নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। বলেছেন, পর্যায়ক্রমে সব রাজাকারেরই বিচার হবে, আর প্রথম দফায় আসবে বড় বড় অপরাধীরা। সব রাজাকারের, সব যুদ্ধ অপরাধীদের বিচার হবে, পর্যায়ক্রমে হবে। প্রথম পর্যায়ে সব একসাথে নিয়ে আসলে জিনিসটা সুন্দর নাও হতে পারে। সেই জন্য যেগুলি বেশি প্রাধান্য পাইছে আমাদের আলোচনার মধ্যে, দেশবাসীর আলোচনার মধ্যে, আপনাদের লেখনির মাধ্যমে যেগুলি উঠে আসছে বেশি, প্রবলি সেই দিকে প্রথম যাওয়া হবে। তারপরে আমাদের কাছে, সরকারের কাছে রাজাকারের লিস্ট আছে, সেই লিস্ট মোতাবেক আমরা পর্যায়ক্রমে ট্রায়ালগুলি করব।
রাজাকারদের তালিকা বঙ্গভবনে সংরক্ষিত আছে বলেও জানান তিনি। এদিকে এক সেমিনার শেষে আইন প্রতিমন্ত্রী যুদ্ধাপরাধীদের বিচারে জামায়াত ইসলামীর বিরোধিতাকে রহস্যজনক উল্লেখ করে বলেছেন, কোনো কিছুই এই দায়িত্ব থেকে সরকারকে দমাতে পারবে না। কোনো হুমকি ধুমকি বা কোনো ভয়ভীতিতে